গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতার সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো 5 মে অর্থাৎ সানডে দুপুর। একটু ভারী ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকের নতুন ডেস্টিনেশনের দিকে। আজকের ব্লগটা হবে একটু অন্যরকম। 1906 সালে আদিগঙ্গার পাড়ে ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর জেল। ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই জেল পরিণত হয় আলিপুর মিউজিয়ামে, আর সকল কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেল আর বারুইপুর জেলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আলিপুর জেল মিউজিয়ামের কথাই বলছি। হাজরা মোড় থেকে টুয়ার্ডস তারাতলার দিকে আসতে আপনার ডান হাতে পড়বে। এর ভেতরে গাড়ি পার্কিং এর যথেষ্ট সুব্যবস্থাও আছে। এই মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট মূল্য লাগে মাথাপিছু 30 টাকা, তবে মানডে ক্লোজ থাকে। টাইমিং দুপুর 11টা থেকে সন্ধে 5টা 30 অবধি খোলা। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা, আর টাইমিং হচ্ছে 6টা এবং 7টা। আমরা মা মেয়ে ও আমার মেয়ের বন্ধু ও তার মা, আমরা এই দুই ফ্যামিলি মিলেই চলে গেছিলাম। আলিপুর মিউজিয়াম জেলে ঢোকার বাহাতেই পড়বে বিশ্ববাংলার একটি গিফট শপ, যেখান থেকে বিভিন্ন ধরনের শাড়ি ও ঘর সাজানোর বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন। আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে চোখটা জুড়িয়ে গেল। চতুর্দিকে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়েছে এই জেল মিউজিয়ামকে। এবার আমরা চলে যাচ্ছি ফাঁসির মঞ্চের কাছে। এই বোর্ডটাকে লক্ষ্য করলেই জানতে পারা যাবে যে এখানে কোন কোন মহান ব্যক্তিদের সেল আছে। ডান হাতের বিল্ডিং এর মধ্যে রয়েছে নেতাজি সেল, বিধানচন্দ্র রায় ও চিত্তরঞ্জন দাসের মতো মহান ব্যক্তিত্বদের কারাগার। দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিত্বকেও এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। কারাগার বা সেলগুলো খুবই ছোট্ট, অন্ধকার, এবং এর মধ্যেই একদিকে কয়েদিদের জন্য টয়লেট করার ব্যবস্থাও রয়েছে। এখানে দোতলায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের সেল। আইন অমান্য আন্দোলনের সময় 1930 সালে তিনি প্রায় 8 মাস ধরেই এই কারাগারে বন্দী ছিলেন। আলিপুর জেল এই নামটির সঙ্গে না জানি কত স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের করুণ কাহিনী, কত আর্তনাদ, কষ্টের কথা লুকিয়ে আছে জেলের প্রত্যেকটি কারাকক্ষে, ফাঁসির মঞ্চে এবং প্রত্যেকটি দেয়ালে দেয়ালে। এছাড়াও চিত্তরঞ্জন দাসের মতো মহান ব্যক্তিত্বের কারাগারও এখানে রয়েছে। এবার চলে এলাম ফাঁসির মঞ্চের কাছে। এখানে ঢোকার সাথে সাথে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে প্রাণ দিয়েছিলেন অনেক বড় বড় বিপ্লবীরা। শোনা যায় একসাথে এখানে জোড়া ফাঁসিও দেয়া হতো। ডেড বডিকে এখান থেকে বার করে এই ঘরে পোস্টমর্টম করা হতো। ওই দূরে যে দোতলা বাড়িটি দেখা যাচ্ছে সেখানে প্রচুর জানলা আছে, এবং সেখানে তাদেরকে জোর করে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়ার পুরো প্রক্রিয়াটাই দেখানো হতো, যাতে তারা ভয় পেয়ে আগে থেকেই স্যারেন্ডার করে দিয়ে নিজেকে ব্রিটিশদের কাছে রাজসাক্ষী করে নিত। 1908 সালে প্রথম ফাঁসির কাঠে ঝোলানো হয় কানাইলাল দত্তকে, আর শেষ সাজা হয় 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। এইবার চলে এলাম যে কারাগারগুলোতে, সেখানে ফাঁসির আগের দিন রাতে রাখা হতো কয়েদিদের, আর এখানেই তাদের জীবনের শেষ ইচ্ছা পূরণ করা হতো। আর তারপর স্নান করিয়ে ভোর ভোর গীতা পাঠ করিয়ে ফাঁসির মঞ্চে তোলা হতো। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কি সহজেই বলতে পারছি। হ্যাঁ, আর
আমাদের দেশের বীর বিপ্লবীরাও এই রকম সহজেই নিজের প্রাণকে দেশের জন্য বলিদান দিতে এক পাও দ্বিধাবোধ করেননি। তাই আমাদের তরফ থেকে জানাই ওনাদেরকে সশ্রদ্ধ প্রণাম। চলুন এবার চলে যাই আমরা নেহেরু সেলের দিকে। এই ছোট্ট কুটিরে তিনি ৮০ দিন বন্দী ছিলেন। আইন অমান্য আন্দোলনের সময় যখন জওহরলাল নেহেরু এই সেলে বন্দী ছিলেন, তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায়শই তার বাবার সঙ্গে দেখা করতে আসতেন এখানে। সেই স্মৃতি এখানে রয়েছে। আর নেহেরু কক্ষের ঠিক উল্টো দিকেই রয়েছে লাইব্রেরি, সেমিনার হল। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন এটা বন্ধ ছিল, তাই আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। আর এইবার আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ারটা রয়েছে একদম জেলের সেন্ট্রালে, যেখান থেকে নজরদারি করাটা খুবই সুবিধা হতো তাদের। এই আলিপুর জেলকে অনেকটা আন্দামান জেলের আদলেই তৈরি করা হয়েছিল। আসলে তখনকার দিনে তো আর সিসিটিভি ছিল না, তাই তারা এমনভাবেই এই ওয়াচ টাওয়ারটাকে তৈরি করেছিলেন যাতে সহজেই এখান থেকে পুরো জেলটার ওপরেই তারা নজরদারি করতে পারে। ওয়াচ টাওয়ারের ভেতরটাতে ছোট্ট করে একটা মিউজিয়ামও করা হয়েছে। আমরা তো টাইম মেশিন দিয়ে সেই সময় ফিরে যেতে পারবো না, তবে এখানে একটি কক্ষকে এখনো তেমন করেই রাখা হয়েছে যাতে আমরা বুঝতে পারি সেই সময়ের সমস্ত চিত্রকে। এই বড় যে সেলটা দেখছেন সেটাকে বলা হয় জেনারেল ওয়ার্ড, যেখানে এসে প্রথমে সব কয়েদিদের রাখা হতো, তারপর তাদের সাজা অনুযায়ী বিভিন্ন সেলে পাঠানো হতো। এরপর আপনাদেরকে যে সেলটাতে নিয়ে যাব সেখানে ঢুকতে গিয়ে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আসলে আমি ঐতিহাসিক কারাকক্ষের কথাই বলছি, যেখানে বন্দীদের জীবনচর্যাকে তুলে ধরা হয়েছে। এই কক্ষে পা দিতে না দিতেই বিভিন্ন রকমের আওয়াজ, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপর জানতে পারলাম যে এখানে সেন্সর লাগানো আছে, আর যার মাধ্যম দিয়ে আমরা তাদের জীবনচর্যাকে উপলব্ধি করতে পারবো। এটা একেবারেই অন্যরকম অনুভূতি। তাদেরকে কিভাবে রাখা হতো, কি খেতেন, কি করতেন, সব কিছুই এখানে রয়েছে। আর তার সাথে সাথে ব্রিটিশদের অত্যাচার যে কি মাত্রাধিক হতে পারে সেই সব কিছুই তুলে ধরেছেন কিছু কিছু মডেলের মাধ্যমে। এবার চলে গেলাম আমরা আর্ট গ্যালারির দিকে। দেওয়ালে তখনকার দিনের মুদ্রাগুলো কেমন হতো, এখানে একটি পুরানো দুর্গা মূর্তিও সংরক্ষিত রয়েছে। এখানে ভেতরে একটা শো হয় যার মাধ্যম দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের ইতিহাস আমরা জানতে পারি। এবার নিয়ে যাব চলুন আলিপুর জেলের হসপিটালের দিকে। দীনেশ গুপ্তর ব্যবহার করা বন্দুকের অনুকরণে তৈরি করা হয়েছে এই বন্দুকটি। ঐতিহাসিক কাঠের সিঁড়িও দেখা যাচ্ছে।
এখানে বিভিন্ন প্রদর্শনী কক্ষের মধ্যে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের অনেক কাহিনী, পত্রপত্রিকা, লেখা চিঠি ও অনেক ইতিহাসও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন অবশ্য এই জায়গাটা দেখে আপনারা বুঝতে পারবেন না যে এটাই ছিল তখনকার দিনের হসপিটাল, যেটা এখন প্রদর্শনী কক্ষে পরিণত হয়েছে। এই জেল মিউজিয়ামকে দেখতে গেলে আপনাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। এই জেলখানার সুপারের দায়িত্ব ছিল সাহিত্যিক জরাসন্ধ অর্থাৎ চারুচন্দ্র চক্রবর্তী। এখানে মহিলা বীর সংগ্রামীদের স্ট্যাচুও করা রয়েছে। সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে আমাদের তরফ থেকে কোটি কোটি প্রণাম জানাই। এই জেলের দেওয়াল 21 ফুট উঁচু, যাতে কোনো কয়েদি এই দেয়াল ভেদ করে পালিয়ে না যেতে পারে। জনসাধারণের জন্য টয়লেটের ব্যবস্থা বা খাবারের ব্যবস্থাও রয়েছে এই আলিপুর মিউজিয়াম জেলের মধ্যে। এবার চলে যাই সাধারণ কক্ষের দিকে, যেখানে স্বাধীনতা সংগ্রামীরা তো থাকতেন, তেমন রাজনীতিবিদরাও ছিলেন, আবার অনেক কুখ্যাত বড় ক্রিমিনালদেরও রাখা হতো এই আলিপুর জেলে। আসলে আমরা যেদিন এসেছিলাম সেদিন এত গরম ছিল, তাই আর পারা যাচ্ছে না। চলুন, এখানে সামনেই আলিপুর মিউজিয়ামের কফি হাউস রয়েছে, সেখানে গিয়ে একটু বসে জিরিয়ে নিই, আর তার সাথে সাথে একটু স্ন্যাক্স ও কফিও খেয়ে নিই। পড়ন্ত বিকালে যখন চতুর্দিকে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন কফি হাউস থেকে এই আলিপুর জেল মিউজিয়ামকে দেখতে খুবই ভালো লাগছে। ইতিহাসকে ছুঁয়ে দেখতে হলে, বিপ্লবীদের কষ্টকে অনুভব করতে হলে একবার আসতেই হবে আলিপুর জেল মিউজিয়ামে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসলে আমরা চলে এসেছিলাম এখানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, যাতে তারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে জানতে পারে এবং পরবর্তী প্রজন্মের কাছেও যাতে তুলে ধরতে পারে, সেই জন্যই। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।